আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আজকে আমরা আসলে প্রেডিকেট লজিক এই জিনিসটা শুরু করব। আমরা গত ক্লাসে লজিক এই চ্যাপ্টারটা শেষ করেছিলাম। চ্যাপ্টারটাতে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো সমস্যা? স্যার না। না স্যার। স্যার 5টা মিনিট পরে শুরু করেন, এখনো অনেকে জয়েন দেয়নি। আচ্ছা, আমরা ওভারভিউ করতেছি আর কি। আমরা কিছুক্ষণ পরে আমরা আগের জিনিসগুলো একটু ওভারভিউ করে নিই। আচ্ছা, এখানে তো আমরা যে এক্সারসাইজ গুলো ছিল এই জিনিসগুলো কি প্র্যাকটিস করেছিলেন? স্যার সব করি নাই। আমাদের যে স্লাইডের এক্সারসাইজ গুলো ছিল, স্লাইডে তো বেশি এক্সারসাইজ ছিল না আসলে। স্লাইডের গুলো লিস্ট, আমাদের স্লাইডে কি কি এক্সারসাইজ ছিল? আমাদের ট্রুথ টেবিলের 3টা এক্সারসাইজ ছিল এখানে। তারপর কনভার্স, ইনভার্স, কন্ট্রাপজিটিভ এক্সারসাইজ গুলো ছিল। আর কি ছিল কোনো এক্সারসাইজ? না, আর এক্সারসাইজ মনে হয় ছিল না। স্যার আপনি বলেছিলেন যে বুকের থেকে কয়েকটা এক্সারসাইজও প্র্যাকটিস করতে। হ্যাঁ, বইয়ের গুলো একটু প্র্যাকটিস করতে বলেছিলাম। তো আগে স্লাইডের গুলোই করতে হবে। স্লাইডের গুলো আর কি ইজি, বইগুলো হঠাৎ করে দেখলে কঠিন মনে হতেও পারে আর কি, এই জন্য। ঠিক আছে, সমস্যা নাই। আমাদের উইকেন্ড থাকবে, উইকেন্ডের মধ্যেও জিনিসগুলো একটু দেখে নিব। আচ্ছা, আজকে সকালে ক্লাস ছিল আপনাদের? জি জি স্যার, স্যার। ম্যাথস ক্লাস ছিল। কেমন স্টুডেন্ট ছিল ওখানে? কথা শুনতে পাচ্ছি না কারো। আজকে 34 জন ছিল ওইখানে ম্যাথ ক্লাসে। ম্যাথ তো সবারই আছে কিন্তু। স্যার এই যে এতক্ষণ ওয়েট করতে তো সবাই, এই জন্য মনে হয় এখন লেটে জয়েন করতেছে। হ্যাঁ, এটাও হতে পারে আর কি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা তাহলে শুরু করি, ওদের যেহেতু টাইমের মধ্যেই আসলে ছেড়ে দেবো এই জন্য। তো আমরা যদি ওভারভিউটা দেখি, আমরা ফার্স্টে দেখেছিলাম হচ্ছে লজিক কি, তারপরে দেখেছিলাম প্রপোজিশনাল লজিক কি। ঠিক আছে, প্রপোজিশনাল লজিক জিনিসটা কি ছিল আমাদের, কে বলতে পারবেন? প্রপোজিশনাল লজিক জিনিসটা কি ছিল? কারো মনে নাই? জি স্যার, বুঝলাম না। প্রপোজিশনাল লজিক জিনিসটা কি ছিল? প্রপোজিশনাল লজিক হচ্ছে যেটা আপনার ট্রু হবে, ট্রু ফলস হলে ওইটা আছে উভয়টাই ট্রু ফলস হতে হবে। ভুলাই ফেলছি। স্যার ট্রু হবে নয়তো ফলস হবে, মানে দুইটা একসাথে হবে না। হ্যাঁ, প্রপোজিশন হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যেটা ট্রু হবে অথবা ফলস হবে, কিন্তু দুইটাই একসাথে হবে না। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপর আমরা কম্পোজিট প্রপোজিশন এটাও দেখেছিলাম, যে আমরা একের বেশি প্রপোজিশন একসাথে কম্বাইন করে এই কম্পোজিট প্রপোজিশন বানাতে পারি। এবং এই যে কম্বাইন করার সময় আমরা যে চিহ্নগুলো বা অপারেটর গুলো ইউজ করে থাকি, এগুলোকে লজিক্যাল অপারেটর অথবা কানেক্টিভস বলে। আমরা কি কি লজিক্যাল অপারেটর দেখেছি, নামগুলো কি কি ছিল? স্যার কনজাংশন। স্যার আবার একটু বলবেন? বললাম কি কি আমরা লজিক্যাল অপারেটর দেখেছি। কনজাংশন স্যার এগুলা? হ্যাঁ, ওই যে জি স্যার, নেগেশন, কনজাংশন, এক্সক্লুসিভ অর, স্যার আর দুইটা তিনটা। স্যার বাই কন্ডিশনাল একটা ছিল, আর একটা ছিল ইমপ্লিকেশন মনে হয়। হ্যাঁ ইন বাইস করছে বাই কনভার্সন কনভার্স কন্ডিশনাল, বাই কন্ট্রাপোজিটিভ। কন্ডিশনাল, এক্সক্লুসিভ অর। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের টোটালি আসলে 6টা ছিল। আমাদের ছিল ফার্স্টে হচ্ছে নেগেশন বা নট, তারপর ছিল আমাদের কনজাংশন বা অ্যান্ড, তারপর ছিল ডিসজাংশন বা অর, তারপরে ছিল এক্সক্লুসিভ অর বা এক্সর, তারপরে ইমপ্লিকেশন বা কন্ডিশন, আর হচ্ছে বাই কন্ডিশন। টোটালে 6টা ছিল। ঠিক আছে, এই ছয়টা রিলেটেড আপনাদের একটা স্লাইড ছিল, যে স্লাইডটা আমি আসলে প্রায় মুখস্থ করতেই বলেছিলাম, তাই না?
তো এখানে আমাদের সামারি করে প্রত্যেকটার ক্ষেত্রে জিনিসগুলো কিভাবে হয়, ট্রুথ টেবিলের ভ্যালুগুলো কিভাবে হয় সেই জিনিসটা এখানে লিখে আছে। আমরা সেই জিনিসটা আরেকবার দেখি। ফার্স্টে হচ্ছে নেগেশন। নেগেশনের ক্ষেত্রে কি হয়ে থাকে, যে আমাদের যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের ভ্যালুটা যদি ট্রু হয়, আমরা নেগেশন করার পর সেটা ফলস ফলস হয়ে যাবে। যদি ফলস থাকে, সেটা নেগেশন করার পর ট্রু হয়ে যাবে। ট্রু হয়ে যাবে। কনজাংশনের ক্ষেত্রে জিনিসটা কেমন ছিল, যে শুধুমাত্র তখনই আমাদের আউটপুট ট্রু হবে যখন আমার দুইটাই ইনপুট বা দুইটাই ভ্যারিয়েবল ট্রু হবে। ট্রু হবে। ঠিক আছে, এই কেস ছাড়া বাদ বাকি সব কেসে আমাদের আউটপুটটা ফলস হবে। ডিসজাংশন বা অর গেটের ক্ষেত্রে কি হয়ে থাকে, শুধুমাত্র তখনই আমাদের আউটপুটটা ফলস হয় যখন দুইটাই আমাদের দুইটা আউটপুট, ইনপুট ফলস হবে। দুইটা ইনপুটই আমাদের ফলস হবে। তাছাড়া যদি যে কোনো একটা ইনপুট আমাদের ট্রু হয়, আমাদের আউটপুট ট্রু হয়ে যাবে। এক্সঅর বা এক্সক্লুসিভ অর এর ক্ষেত্রে যদি আমাদের ইনপুট গুলো ডিফারেন্ট হয়, ডিফারেন্ট বলতে একটা ট্রু আর একটা ফলস, অথবা একটা ফলস আর একটা ট্রু, এই টাইপ হয়ে থাকে, তখন আমাদের আউটপুটটা ট্রু হয়। ইমপ্লিকেশন বা কন্ডিশনের ক্ষেত্রে আমাদের আউটপুট শুধুমাত্র ফলস হয় একটা কেসে, সেটা হলো যদি আমাদের কন্ডিশন মানে ফার্স্ট স্টেটটা আমাদের যদি ট্রু হয় এবং কনক্লুশন পরের পার্টটা যদি ফলস হয়, এই কেসের জন্য শুধুমাত্র আমাদের আউটপুটটা ফলস হয়। এছাড়া সব কেসে আমাদের আউটপুটটা ট্রু হয়ে থাকে। ঠিক আছে, আর বাই কন্ডিশনের ক্ষেত্রে কি হয়, বাই কন্ডিশন আর এক্সঅর সম্পূর্ণ আলাদা। বাই কন্ডিশনের ক্ষেত্রে যখন আমাদের ইনপুট গুলো সেম হয়, মানে হচ্ছে ইনপুট দুইটা থাকলে আমাদের দুইটাই ট্রু হবে, দুইটাই ট্রু হবে অথবা দুইটাই ফলস হবে, এই সকল কেসে আমাদের আউটপুটটা ট্রু হয়ে থাকে। এই ছয়টাতে আমাদের কারো কোনো সমস্যা আছে? নো স্যার। না স্যার। আচ্ছা, এই ছয়টা আমাদের একদম বেসিকের মতো, এই জিনিসগুলো মাথায় থাকতে হবে, আমরা যেন কোনো একটা সাইন দেখলেই সহজে চিনতে পারি, হ্যাঁ, সহজে ধরে ফেলতে পারি জিনিসটা আসলে কি বোঝাচ্ছে। আর আমরা যখন এগুলো উচ্চারণ করি তখন কিভাবে করি, এটাকে আমরা কি বলি, নট, এটাকে অ্যান্ড, অর। আমাদের কাজটা হচ্ছে পুরোটা নাম হচ্ছে নেগেশন, কিন্তু আমরা যখন ভ্যারিয়েবল সহ থাকে তখন আমরা কি বলি, নট পি। Not. ঠিক আছে, পি অ্যান্ড কিউ, পি অর কিউ, পি এক্সঅর কিউ, পি, এটা কি বলি আমরা, Implies. পি ইমপ্লাইজ কিউ, এটাকে আমরা বলি পি ইমপ্লাইজ কিউ। আর এটাকে কি বলি, if only if If and only if পি ইফ এন্ড অনলি ইফ কিউ। Q. ঠিক আছে, এগুলো সবগুলোকে আমরা এইভাবে আসলে নাম দিয়ে রেখেছি। আচ্ছা, তারপরে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের কিছু অপারেশন দেখেছিলাম, যে আমাদের যদি একটা কন্ডিশনাল সেন্টেন্স থাকে ওটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। দেখেন, আমরা তিন ভাবে চেঞ্জ করতে পারি, এই জিনিসটা দেখেছিলাম। একটা ছিল আমাদের কনভার্স, ছিল ইনভার্স, তারপর ছিল আমাদের কন্ট্রা পজিটিভ। ঠিক আছে, আমরা তিনটা ভাবে চেঞ্জ করতে পারি এবং জিনিসটা চেঞ্জ করলে কেমন আসে এক্সাম্পল গুলো আমরা আসলে দেখেছি। ঠিক আছে, তো এতদূর ছিল আমাদের গত ক্লাস পর্যন্ত ফার্স্ট চ্যাপ্টারের টপিক। এই জিনিসগুলো নিয়ে কারো কোনো সমস্যা বা কোশ্চেন আছে? No. বুঝি নাই। ওয়ার নেটওয়ার্কে একটু সমস্যা হয়তো বা কথা আসতেছে না। স্যার মেবি ও বলতে চাচ্ছি স্ক্রিনে কিছু একটা মানে ব্ল্যাক হয়ে আছে, অথবা দেখতে পাচ্ছি না। স্ক্রিনে কোনো কিছু ব্ল্যাক হয়ে আছে বা ঢেকে আছে? না তো No, স্যার, স্যার আমি ক্লিয়ারিটি তো বের দেখতে হচ্ছে। পাচ্ছি ক্লিয়ার। আচ্ছা, মনে হয় হয়তো নেটওয়ার্কের সমস্যা করছে আর কি। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আজকের টপিকে চলে আসি। হ্যাঁ, আমরা আজকের টপিকটা শুরু করি। আমাদের আজকের টপিকটা অনেক ইন্টারেস্টিং আর কি। ফার্স্টে তাহলে আমরা দেখি হচ্ছে যেটা, সেটা হচ্ছে ট্রান্সলেশন। আমাদের জিনিসগুলো ট্রান্সলেট করতে হবে, একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা। জিনিসটা ট্রান্সলেট কিভাবে হবে, আমাদের যদি একটা ইংলিশ সেন্টেন্স দেওয়া থাকে, এটাকে আমাদের প্রপোজিশনাল লজিকে কনভার্ট করতে হবে,
অথবা আমার যদি প্রপোজিশনাল লজিকটা দেওয়া থাকে তাহলে আমাদের ইংলিশ সেন্টেন্সে ট্রান্সলেট করতে হবে। কথাটা কি বুঝতে পেরেছেন? স্যার আরেকবার একটু বললে ভালো হয়। আমি বললাম আমাদের এখন যে ট্রান্সলেশনটা হবে হচ্ছে ইংলিশ সেন্টেন্স থেকে, আমাদের যে ইংলিশ সেন্টেন্সটা আছে সেন্টেন্স থেকে প্রপোজিশনাল লজিকে, যেখানে আমাদের প্রপোজিশনাল ভ্যারিয়েবল এবং লজিক্যাল কানেক্টিভস গুলো থাকবে, এটাতে আসতে হবে। অথবা এই যে লজিক্যাল থেকে প্রপোজিশনাল লজিক থেকে আমাদের ইংলিশ সেন্টেন্সে যেতে হবে। আমরা দুটারই এক্সাম্পল গুলো দেখব, ঠিক আছে? ফার্স্টেরটা আমরা খেয়াল করি, আমাদের যে এই সেন্টেন্সটা আছে, সেন্টেন্সটা সবাই আমরা একটু পড়ে দেখি। ইফ ইউ আর older than 13 or you are with your parents, then you can attend a PG-13 movie. ঠিক আছে? এখানে কয়টা আমার লজিক্যাল অপারেটর আছে সেন্টেন্সটাতে? 3টা। স্যার এটা 2টা। ইফ আর একটা হচ্ছে অর। হ্যাঁ ইফ আর আর কোনো কিছু আছে কি? স্যার স্যার দেন এখানে আছে দেন আছে, দেন কি লজিক্যাল কোনো দেন তো স্যার ইফের সাথে, ইফের ইফ সাথে দেন if then। একসাথেই হচ্ছে কিন্তু আসলে একটাই, হ্যাঁ, ইফ দেন একসাথেই একটা, তাই না? আমরা যদি জি স্যার। জি স্যার। ওই জিনিসটা একটাই বোঝায়। আচ্ছা, তাহলে আমাদের টোটাল আছে 2টা, অর এবং ইফ দেন, যেটা বা কন্ডিশনাল আমরা বলতে পারি। তো দেখেন এটাকে পার্স করা, এই যে পার্সিং করা বলে আসলে, যে এই জিনিসটাকে ভেঙে ভেঙে লেখা। কিভাবে লিখেছে? ইফ ব্র্যাকেটের মধ্যে আছে কি ইউ আর older than 13 or আবার ইউ আর উইথ ইউর প্যারেন্টস, দেন ইউ ক্যান অ্যাটেন্ড এ PG-13 মুভি। এই যে দেখেন আমরা সিম্পলে ভাগ করে ফেলেছি, এটা আমাদের ছিল কি কম্পোজিট একটি স্টেটমেন্ট, এটাকে আমরা সিম্পল স্টেটমেন্টে ভাগ করে ফেলেছি। তারপর আমরা কি করব, এগুলোকে এক একটা করে ভ্যারিয়েবলে রাখি। ইউ আর older than 13 এটাকে আমরা একটা ভ্যারিয়েবলে রেখেছি এ, ইউ আর উইথ ইউর প্যারেন্টস এটাকে আরেকটা ভ্যারিয়েবলে রেখেছি বি, আর ইউ ক্যান অ্যাটেন্ড এ PG-13 মুভি এটাকে রেখেছি আমরা সি তে। ঠিক আছে? এই 3টা সিম্পল স্টেটমেন্টকে আমরা 3টা ভেরিয়েবলে রেখেছি। তারপর তাদের মাঝে এই লজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলো দিয়েছি। এ এই অর অপারেশনের জন্য অর, বি এই পুরোটা ব্র্যাকেটে আমরা দিতে পারি দেন, এই যে ইফ আর দেন এটার জন্য কি হবে আমাদের ইমপ্লাইজ, এই যে ইমপ্লাইজ সাইনটা হবে ইমপ্লাইজ, পরের পার্টটা হচ্ছে কি আমার কনক্লুশন সি। তো আমার এই সেন্টেন্সের জন্য এই যে লজিক্যাল এটা স্টেটমেন্টটা চলে আসবে। জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি? আবার একটু বোঝালে ভালো হইতো। হ্যাঁ স্যার আরেকবার একটু। স্যার নিচে যে এ অর বি দিছেন ওইটা কি প্যারেন্থেসিসে রাখলে কোনো সমস্যা হতো? না, প্যারেন্থেসিসে রাখলে কোনো সমস্যা হবে না। আচ্ছা দেখেন আমি বলি, এই যে দেখেন আমাদের সেন্টেন্সে আমাদের 3টা পার্ট আছে, হ্যাঁ 3টা পার্ট আছে এবং 2টা লজিক্যাল কানেক্টিভস গুলো আছে। ফার্স্টের পার্টটা দেখেন কি ইউ আর older than 13 or ইউ আর উইথ ইউর প্যারেন্টস, এটাকে যদি আমি এ নামক একটা ভ্যারিয়েবলে রাখি ইউ আর older than 13 কে, আর ইউ আর উইথ ইউর প্যারেন্টস কে আরেকটা ভ্যারিয়েবল বি তে রাখি, তাহলে আমরা এইটাকে কিভাবে লিখতে পারি? এ অর বি, এ অর বি এভাবে আমরা লিখতে পারি। আর ইফ আর দেন এই জিনিসটাকে আমরা ইমপ্লাইড সাইন দিয়ে রিপ্লেস করতে পারি। ইফ দেন কে আমরা ইমপ্লাইড সাইন দিয়ে রিপ্লেস করতে পারি। গত ক্লাসে আমরা দেখেছিলাম জিনিসটা, হ্যাঁ স্যার বুঝতে পারছি এবার। যে আমাদের যদি এই পার্টটা হচ্ছে আমাদের কি কন্ডিশন, এই দুইটাই একসাথে মিলে কিন্তু হচ্ছে আমাদের কন্ডিশন। ইফ দেন এর জন্য ইমপ্লাইজ, দেন ইউ ক্যান অ্যাটেন্ড PG-13 মুভি, এটা হচ্ছে আমাদের কনক্লুশন। ঠিক আছে? এভাবে জিনিসটা আমাদের এসেছে। আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখবো, জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। ঠিক আছে? এক্সাম্পল গুলোতেই সরাসরি চলে যায়, তারপরে দেখি যে কারো সমস্যা আছে কি। আচ্ছা দেখেন আমাদের কি আছে, আমাদের 2টা সেন্টেন্স আছে, ইট ইজ বিলো ফ্রিজিং অ্যান্ড ইট ইজ স্নোইং, বিলো ফ্রিজিং অ্যান্ড ইট ইজ স্নোইং। ঠিক আছে? এই 2টা থেকে আমাদের অনেকগুলো সেন্টেন্স বানানো আছে এবং এই সেন্টেন্স গুলোকে আমাদের কি করতে হবে, প্রপোজিশনে কনভার্ট করতে হবে। ঠিক আছে? তো দেখেন ফার্স্টেরটার জন্য কি হতে পারে, ফার্স্ট এটা পি এন্ড কিউ হবে স্যার। আমাদের কি বলা হচ্ছে ইট ইজ বিলো ফ্রিজিং অ্যান্ড স্নোইং। দেখেন ইট ইজ বিলো ফ্রিজিং এটার জন্য পি, অ্যান্ড এর জন্য আমাদের অ্যান্ড অপারেটর, অ্যান্ড স্নোইং এর জন্য হচ্ছে কিউ। তাহলে এটা হবে আমাদের কি পি অ্যান্ড কিউ। জি স্যার। এটা কি বুঝতে পেরেছি আমরা সবাই? জি স্যার।
আচ্ছা, সেকেন্ডটার জন্য কি হবে? স্যার পি নট কিউ হবে P না? not Q হবে। It is below freezing but not snowing. P not বাটের জন্য কিছু হবে না? না স্যার। বাটটা আমাদের আসলে এন্ড হিসেবে কাজ করে। হ্যাঁ, ইংলিশ সেন্টেন্সেও বাটটা যেমন আমাদের এন্ড এর মতোই আসলে কাজ করে, এন্ড কিন্তু নেগেটিভ বোঝানোর জন্য। ঠিক আছে, তো আমাদের এখানে কি হবে? ইট ইজ বিলো ফ্রিজিং এন্ড So P and not not snowing. Q. কি হবে? পি এন্ড নট কিউ। থার্ডটার জন্য কি হবে? P or Q? এটার Sir জন্য P XOR Q. স্যার P XOR Q। XOR হবে স্যার। আমাদের এখানে এক্সর হবে, কারণ দেখেন কি বলা আছে, এদের অর আছে বাট নট বোথ, এই জিনিসটা আমাদের বলে আছে। ঠিক আছে, এই জিনিসটার জন্য আসলে আমাদের এক্সরটা ইউজ হয়। তো আমাদের এখানে কি হবে? পি এক্সর কিউ। 4 নম্বরে আমাদের কি হবে? স্যার 4 নাম্বারটা একটু কনফিউজিং লাগতেছে। কেন? এই যে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স না, ইফ ইট ইজ বিলো ফ্রিজিং, এখানে দেন নাই, আমরা তো জানি দেন ছাড়াও কন্ডিশনাল লেখা যায়। ইফ ইট ইজ বিলো ফ্রিজিং, ইট ইজ অলসো নট স্নোয়িং। তাহলে কি হবে? বাই কন্ডিশনাল হবে স্যার। কেন? এটা সিম্পল কন্ডিশনাল না, স্যার P implies Q। এটা আমাদের সিম্পল পি ও ইমপ্লাইজ আচ্ছা, কিউ হ্যাঁ হবে। হ্যাঁ, P implies Q. এটা আমাদের সিম্পল পি ইমপ্লাইজ কিউ হবে। আচ্ছা, এটা দেখেন তো ফার্স্ট নাম্বারটা, এটা বড় কিন্তু এটা কিন্তু সহজ। হ্যাঁ, এটা কি হবে? ইট ইজ ইদার বিলো ফ্রিজিং অর ইট ইজ স্নোয়িং, বাট ইট ইজ নট স্নোয়িং ইফ ইট ইজ বিলো ফ্রিজিং। কি হবে এই জিনিসটা? Sir, P or Q and P not Q, I think. আচ্ছা, ফার্স্টের টুকু ঠিক ছিল। এই যে দেখেন, স্যার আমি Q বলে not Q P হবে না? আচ্ছা আমরা দেখি। হ্যাঁ, এখানে দেখেন, ইট ইজ ইদার বিলো ফ্রিজিং অর ইট ইজ স্নোয়িং। হ্যাঁ, ইট ইজ ইদার বিলো ফ্রিজিং অর ইট ইজ স্নোয়িং। এই পার্টটুকুকে আমরা কিভাবে লিখতে পারি? স্যার P or Q. এটাকে আমরা পি অর কিউ লিখতে পারি। বাটের জন্য আমাদের কি হবে? একটা এন্ড হবে। আমাদের একটা এন্ড হলো। তারপরে জি স্যার, দেখেন আমি বলছি। পরের পার্টটুকু, ইট ইজ নট স্নোয়িং ইফ ইট ইজ বিলো ফ্রিজিং। এই যে ইফ আছে না, তাহলে এটা কি? এটা আমাদের ইমপ্লাইজ চলে আসবে। ইমপ্লাইজ এর শর্তটা কি? ইমপ্লাইজ এর নিয়মটা কি? ইমপ্লাইজ এর লেফট সাইডে থাকবে আমার কন্ডিশন, রাইট সাইডে থাকবে আমার কনক্লুশন। কিন্তু আমার তাহলে স্যার এটা হবে not Q implies P. না, এটা আমাদের পি ইমপ্লাইজ নট কি হবে। কেন? দেখেন, এই যে ইফ এর পরে পার্টটুকু, ইট ইজ বিলো ফ্রিজিং, এটা আমার পি না? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এই যে ইফ এর পরে দেখেন সেন্টেন্সে আমার কন্ডিশনটা আবার পরে আছে, কনক্লুশনটা আবার আগে আছে। ঠিক আছে, ইফ ইট ইজ বিলো ফ্রিজিং, এই যে এটা হচ্ছে আমার পি। তাহলে পি ইমপ্লাইজ ইট ইজ নট স্নোয়িং, এটা হচ্ছে কিউ নট কিউ। আমরা কি জিনিসটা বুঝতে পেরেছি? জি স্যার। তারপরের অংশটা আবার একটু। আচ্ছা, পরের অংশটা দেখেন, আমার কি? এটা আমার এটা কন্ডিশনাল, এটা তো আমরা বুঝতে পেরেছি তাই না, যে ইট ইজ নট স্নোয়িং ইফ ইট ইজ বিলো ফ্রিজিং। এটা আমাদের কন্ডিশনাল একটা সেন্টেন্স। ঠিক আছে, কন্ডিশনাল সেন্টেন্স বোঝার পর আমাদের কি বুঝতে হবে? যে কোনটা আসলে কন্ডিশন এবং কোনটা কনক্লুশন। দেখেন, এই সেন্টেন্সে ইফ এর পরের পার্টটুকু হচ্ছে আমাদের আসলে কন্ডিশন। ঠিক আছে, আমরা আগে নরমালি কি দেখেছি? ইফ দিয়ে শুরু হলে ইফ এর পরের পার্টটা, মানে প্রথম পার্টটা হচ্ছে আমার কন্ডিশন, পরেরটা হতো কনক্লুশন। কিন্তু এই সেন্টেন্সে আমার কনক্লুশনটা আগে লিখি, ইট ইজ নট স্নোয়িং। ঠিক আছে, তো আমাদের লেখার সময় কিন্তু আসলে আমাদের যে কন্ডিশনটাই আগে লিখতে হয়, যে কন্ডিশন ইমপ্লাইজ কনক্লুশন, এভাবেই লিখতে হয়। ঠিক আছে, তো ইফ ইট ইজ বিলো ফ্রিজিং এর জন্য হচ্ছে পি, এটা হচ্ছে আমাদের কন্ডিশন, তাই আমরা আগে লিখেছি ইমপ্লাইজ। তারপরে ইট ইজ নট স্নোয়িং, এটা হচ্ছে আমাদের কি? কনক্লুশন। এটা হচ্ছে আমাদের কিউ নট কিউ, আমরা পরে লিখি। বুঝতে পেরেছি জিনিসটা? জি স্যার।
কারো কোনো সমস্যা আছে এই পাঁচটাতে? না স্যার। না স্যার। আচ্ছা, তাহলে লাস্টেরটা কি হবে দেখেন, লাস্টেরটা কি হবে আমাদের? Is not বাই কন্ডিশনাল স্যার। বাই কন্ডিশনালটা আমরা কিভাবে বলে থাকি? স্যার বাই ইফ কন্ডিশনাল হবে। অনলি ইফ। বি ইফ অ্যান্ড অনলি ইফ কিউ, ঠিক আছে? এই জিনিসটা ইফ অ্যান্ড অনলি ইফ হবে। বাই কন্ডিশন হবে কেন? কারণ এখানে আমাদের দেখেন ইজ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট ফর, এই দুইটাই একসাথে ইউজ হয়েছে, তাই আসলে এটা বাই কন্ডিশনাল হবে, ঠিক আছে? জি স্যার। দেখেন বাই কন্ডিশনাল, এবং উচ্চারণ করবো আমরা কি হবে? বি ইফ অ্যান্ড অনলি ইফ কিউ, কিউ। ঠিক আছে? আমাদের এই ট্রান্সলেশন রিলেটেড কোনো সমস্যা আছে কারো? না স্যার, প্র্যাকটিস স্যার। করতে হবে একটু অনেক। আচ্ছা, ঠিক আছে, আমি প্র্যাকটিস করার জন্য কিছু এক্সারসাইজও দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, আমরা এখন কি করলাম? ইংলিশ থেকে প্রপোজিশনে ট্রান্সলেশন করলাম, এখন আমরা প্রপোজিশন থেকে ইংলিশে ট্রান্সলেট করব। এই জিনিসটা আরো ইজি। দেখেন আমার কি দেওয়া আছে, কি সুইমিং এট কক্সবাজার ইজ অ্যালাউড, কিউ দেওয়া আছে ওয়েদার ইজ ব্যাড। তাহলে আমার যদি নট পি চাই তাহলে কি হবে? সুইমিং ইন কক্সেস বাজার ইজ নট অ্যালাউড। সুইমিং এট কক্সবাজার ইজ নট অ্যালাউড, ঠিক আছে না? তারপরে পি অর কিউ কি হবে? স্যার সুইমিং এট কক্সেস বাজার is allowed or weather is bad. হ্যাঁ, ঠিক আছে, আমার দুইটা সেন্টেন্সের মাঝে শুধুমাত্র অর লিখে দিলে তো হবে। সুইমিং এট কক্সবাজার ইজ অ্যালাউড অর ওয়েদার ইজ ব্যাড। তারপর আমার কি আছে, এটা পি ইমপ্লাইজ কিউ, এটা কি হবে? ইফ সুইমিং at কক্সবাজার is allowed, then weather is bad. Kocsis is allowed. হ্যাঁ, এটা যেহেতু আমার weather- ইমপ্লাইজ বলতে আমার কন্ডিশন বোঝায়, তা আমরা লিখতে পারি কি ইফ সুইমিং এট কক্সবাজার ইজ অ্যালাউড দেন ওয়েদার ইজ ব্যাড। আমরা দেন ছাড়াও আসলে লিখতে পারি। আমরা এই যে ইমপ্লিকেশন লেখার জন্য আমরা অনেক ধরনেরই দেখেছি। তাহলে পরেরটা কি হবে? 4 স্যার, নাম্বারটা? এটার কি কোনো মিনিংফুল অর্থ হয়? মানে এটা কি দেখা জরুরি যে মিনিংফুল অর্থ হচ্ছে কিনা? না, আপনার সেন্টেন্সটা ঠিক থাকলেই হবে, ঠিক আছে? জি আচ্ছা, স্যার, বুঝতে পেরেছি। 4 নাম্বারটা কি হবে? swimming at Coxbazar is allowed necessary weather is bad হয় স্যার। প্রথমটা কি ছিল আমাদের বাই কন্ডিশনালের জন্য? প্রথমটা এবং সবচেয়ে সহজটা necessary necessary and sufficient. এটা তো আমাদের লাস্টেরটা ছিল আর কি। আমাদের ইসে বাই কন্ডিশনালের সবচেয়ে প্রথম এক্সাম্পল কি ছিল? কিভাবে করতে পারি? ইফ এন্ড অনলি ইফ, তাই না? আমরা বলতে পারি জি স্যার। সুইমিং এট কক্সবাজার ইজ অ্যালাউড ইফ এন্ড অনলি If ইফ and only if the weather is bad. ওয়েদার ইজ ব্যাড, ঠিক আছে? পরেরটা কি হবে? Swimming at Swimming is is not allowed if and only if weather is not bad. দুইটার সাথেই আমাদের আসলে নট অ্যাড হয়ে যাবে। সুইমিং এট কক্সবাজার ইজ নট অ্যালাউড ইফ এন্ড অনলি ইফ দ্য ওয়েদার ইজ নট ব্যাড, ঠিক আছে? লাস্টেরটা কি হবে? swimming at Coxbazar is or allowed এই চলে গেছে Allowed এর আগে not হবে না? Not allowed হবে। সুইমিং এট কক্সবাজার ইজ নট অ্যালাউড অর Swimming at Cox's Swimming Bazar at is Cox's allowed allowed and weather is bad. Weather is bad. and the weather is bad. মানে স্যার মিনিংফুল সেন্টেন্স না হলেও হবে, জাস্ট আমাদের এই এটা হ্যাঁ। ঠিক থাকলে হবে। ঠিক থাকলেই হবে আমাদের, ঠিক আছে? আমরা যখন এক্সাম্পল মানে অ্যাকচুয়াল কোশ্চেন গুলো নিয়ে কাজ করব তখন আসলে আমাদের ওভাবেই সেন্টেন্স গুলো দেওয়া হবে যেন মিনিংফুল আসে, কিন্তু আমাদের নর্মালি মিনিংফুল না আসলেও আমরা যেভাবে আসা উচিত ওই জিনিসটা লিখব। আচ্ছা, আমরা ট্রান্সলেশন তাহলে দুই ধরনের ট্রান্সলেশনই দেখলাম। এগুলো নিয়ে কারো কোনো সমস্যা বা কোশ্চেন আছে? স্যার, পরীক্ষার সময় কি স্যার মিনিংফুল অর্থ দিবে স্যার? মানে এটা হ্যাঁ। জরুরি, কারণ হচ্ছে না বুঝে অনেক সময় ধরেন অনেক সময় অর্থের উপর ডিপেন্ড করে হচ্ছে মানে করা মানে না, হেল্পফুল। আপনি তো অর্থের উপর ডিপেন্ড করে ইংলিশে ট্রান্সলেট গুলো করবেন না, আপনি হচ্ছে লজিকের উপর বেস করে করবেন, ঠিক আছে? তারপর অর্থটা মিনিংফুল হলো কিনা, যেমন এই যে কি ছিল এখানে ওয়েদার খারাপ হলে যেমন স্যার, আমি কক্সবাজারে ধরেন যাওয়া অ্যালাউড, তাই না? এই জিনিসটা তো এভাবে- একই না। এই জি ব্যাপারটা যদি ওভাবে নাও মিলে, যে আপনার লজিকে যদি নাও মিলে সমস্যা নেই, আপনার ইসে
প্রোগ্রামিং এর এই নলেজ মিললেই হবে। জি স্যার, বুঝতে পারছি। বুঝছি স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে পরের টপিকে চলে যাই। সেটা হলো ইকুইভ্যালেন্স। এই জিনিসটা আসলে অনেক ইম্পর্টেন্ট। এটা আমরা গত ক্লাসেও হালকা কথা বলেছিলাম এটা নিয়ে। আজকে আমরা একটু ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? ইকুইভ্যালেন্স বলতে আসলে বোঝায় যে আমার যদি দুইটা প্রপোজিশন থাকে এবং তাদের ট্রুথ টেবিলের ভ্যালুগুলো সেম হয়, তার যদি ট্রুথ টেবিলের ভ্যালুগুলো সেম হয়, তখন দুই প্রপোজিশন দুইটাকে আমরা ইকুইভ্যালেন্ট বলতে পারি। এখানে দেখেন আমাদের কি দেওয়া আছে এক্সাম্পলটা, P implies Q is equivalent to not Q implies not P। আমরা যদি ট্রুথ টেবিল বের করি দুইটার জন্যই, P implies Q এবং not Q implies not P এর জন্য, তাহলে দেখেন এই যে চারটা ভ্যালু আছে, এই চারটা হলো সেম, ট্রু ট্রু ফলস ট্রু, ট্রু ট্রু ফলস ট্রু। এই যে সেম চলে এসছে, এই জন্য আসলে আমরা এদের দুইজনকে P implies Q এবং not Q implies not P কে কি বলতে পারি? লজিক্যালি ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। ইকুইভ্যালেন্ট বলতে পারি। এই দুইজন একে অন্যের ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট আসলে, অনেক সময় আমরা সেন্টেন্সে কাজ করার সময় এই ধরনের সেন্টেন্স পেতে পারি, নট কিউ ইমপ্লাইজ নট পি, আমরা এই ধরনের সেন্টেন্স পেতে পারি। তো আমরা যেহেতু জানি যে নট কিউ ইমপ্লাইজ নট পি এর ইকুইভ্যালেন্ট সেন্টেন্স হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, আমরা এটাকে চেঞ্জ করে পি ইমপ্লাইজ কিউ লিখতে পারি। বুঝতে পারলেন? দুজনের ইকুইভ্যালেন্ট হওয়ার মানে হচ্ছে আসলে যে তারা একই মিনিং বোঝায়, ঠিক আছে? বুঝতে পারছি কথাটা আমরা? জি স্যার। আবার বলেন। জি স্যার। আমরা বললাম যে আমাদের যদি লজিক্যাল ইকুইভ্যালেন্ট হয়, লজিক্যাল ইকুইভ্যালেন্ট হওয়ার শর্তটা কি? যে দুজনের ট্রুথ টেবিলের ভ্যালুগুলো সেম হবে, আর লজিক্যাল ইকুইভ্যালেন্ট হলে আমরা একটাকে চেঞ্জ করে আরেকটাই লিখতে পারবো। আমার যদি পি ইমপ্লাইজ কিউ থাকে, এর জায়গায় আমি নট কিউ ইমপ্লাইজ নট পি লিখতে পারবো, অথবা আমার যদি নট কিউ ইমপ্লাইজ নট পি থাকে, তার জায়গায় আমরা পি ইমপ্লাইজ কিউ লিখতে পারবো, ঠিক আছে? কারণ দুটার জন্যই তো সেম ট্রুথ টেবিল আসে আমাদের। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে পরে যাই। আমরা আরো কয়েকটা টার্ম আছে, এই টার্ম গুলো জাস্ট হচ্ছে কয়েকটা ক্লাসিফিকেশন, তাছাড়া এখানে নতুন কিছু না। জিনিসটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিলে যখন আমরা ভ্যালুগুলো ক্যালকুলেট করি, অনেক সময় খেয়াল করবেন যে আমাদের এই যে লাস্টে যে চারটা ভ্যালু আসে, চারটা ভ্যালু ট্রু চলে আসতে পারে, ট্রু ট্রু, এটাও ট্রু এবং জিনিসটাও ট্রু, বুঝতে পারছেন? আর সবগুলো ভ্যালু ট্রু চলে আসে, সেটাকে বলা হয় টটোলজি। সবগুলো যদি ট্রু চলে আসে তাহলে ওটাকে বলা হয় টটোলজি। সবগুলো যদি ফলস চলে আসে সেটাকে বলা হয় কন্ট্রাডিকশন। আর যদি টোটোলজি বা কন্ট্রাডিকশন কোনোটাই না হয় সেটাকে বলা হয় কন্টিনজেন্সি, ঠিক আছে? এখানে যেমন দেখেন এই জায়গাতে আমার কি আছে, ট্রু ট্রু ফলস ট্রু, আমার সবগুলো ট্রুও না সবগুলো ফলসও না, এটাকে আমরা কন্টিনজেন্সি বলতে পারি, যে আমাদের এই যে প্রপোজিশনটা এটা হচ্ছে কন্টিনজেন্সি, ঠিক আছে? আবার এই যে এই স্টেটমেন্টটা দেখেন, পি অর নট পি, এখানে আমার কি এসছে, দুইটাই ওয়ান এসছে বা দুইটাই ট্রু এসছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? টোটোলজি। এটাকে টটোলজি বলতে পারি। আবার এখানে দেখেন পি এন্ড নট পি, আর দুইটা এসছে কি জিরো বা ফলস, এটাকে আমরা কি বলতে পারি? কন্ট্রাডিকশন বলতে পারি। জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। কারো কোনো সমস্যা আছে এখানে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে পরেরটায় চলে যাই। আবার আমরা লজিক্যাল ইকুইভ্যালেন্ট নিয়ে কথা বলবো। আসলে লজিক্যাল ইকুইভ্যালেন্টের সাথে এই যে টটোলজি, এই টটোলজি আমরা দেখে আসলাম, এটার একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? আমরা যদি দেখি এই যে ট্রুথ টেবিলটা খেয়াল করেন, আমরা পরে ডেফিনেশনে যাচ্ছি। ট্রুথ টেবিলে এই যে থার্ড এটা কলামটা, এটা কি আমার পি ইমপ্লাইজ কিউ, আর এটা হচ্ছে আমার নট কিউ ইমপ্লাইজ নট পি, ঠিক আছে? পি ইমপ্লাইজ কিউ, নট কিউ ইমপ্লাইজ নট পি, এই দুইটার আমরা কি ট্রুথ টেবিল সেম, তাই আমরা এটাকে কি বলেছিলাম? এই দুইটাকে ইকুইভ্যালেন্স। লজিক্যালি ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, যদি ট্রুথ টেবিল সেম হয় তাহলে এটাকে লজিক্যালি ইকুইভ্যালেন্ট বলে।
দেখেন এখানে কি করেছে, এই দুইটার মাঝে আমাদের বাই কন্ডিশনাল অপারেশনটা করেছে। হ্যাঁ, এই দুইটার মাঝে আমাদের বাই কন্ডিশনাল অপারেশনটা করেছে। বাই কন্ডিশনাল অপারেশন করলে আমাদের আউটপুটটা কেমন হতো? আউটপুটটা কিভাবে আসতো? দুইটাই সমান হলে ট্রু হইতো। দুইটাই সমান হলে আমাদের ট্রু হইতো। তো যদি আমরা বাই কন্ডিশনাল করি তাহলে দেখেন এই দুইটা ট্রু আছে, আউটপুট আমার ট্রু হবে। হবে। দুইটা ট্রু আছে, আউটপুট আমার ট্রু হবে। ট্রু হবে, দুইটা ফলস থাকলেও আমাদের আউটপুটটা আসলে ট্রু হবে। ট্রু হবে। মানে আবার স্যার যদি সেম থাকলে ট্রু হবে আর কি। সেম থাকলে ট্রু হবে। তো আমি যদি দুইটা লজিক্যালি ইকুইভ্যালেন্ট প্রপোজিশনের মাঝে বাই কন্ডিশনাল অপারেশনটা করি তাহলে আমার সবগুলো ট্রু হবে, আউটপুট ট্রু হবে। আর সবগুলো ট্রু হওয়াকে আমরা কি বললাম? টটোলজি। টটোলজি হবে। টটোলজি। টটোলজি হবে। ঠিক আছে, এখানে আমাদের ডেফিনেশনে আসলে এই জিনিসটাই লেখা আছে যে আমাদের যদি দুইটা লজিক্যাল ইকুইভ্যালেন্ট স্টেটমেন্টের মাঝে আমরা বাই কন্ডিশনাল অপারেশনটা করি তাহলে আমাদের আউটপুটটা টটোলজি হয়। তাহলে আমাদের আউটপুটটা টটোলজি হয়। জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, এই যে দেখেন লজিক্যাল ইকুইভ্যালেন্ট লেখার জন্য সাইনটা আমাদের এরকম হয়ে থাকে, আমরা একটা এই যে ইকুয়াল সাইন এবং লেস দেন এবং গ্রেটার দেন সাইনটা দিয়ে থাকি, অথবা তিনটা দাগ দিয়ে ইকুয়াল সাইনটা দিয়ে থাকি। ঠিক আছে, আমরা যদি শুধু নর্মাল ইকুয়াল সাইন দিই তাহলে ইকুয়াল টু বোঝাবে, কিন্তু ইকুয়াল আর ইকুইভ্যালেন্ট জিনিসটা কিন্তু আলাদা। আমাদের ইকুইভ্যালেন্ট যখন বোঝাতে চাইবো তখন আমরা এইভাবে লিখব, এই দুইটার মাঝে যে কোনো একটা। বুঝতে পেরেছি আমরা? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এতদূর পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। না স্যার। আচ্ছা, কারো কোশ্চেন না থাকলে আমরা আমাদের আজকের লাস্ট বড় টপিকটা খেলে যাব, তারপর আমরা ছোট ছোট টপিকে চলে যাব। এই জিনিসটা হচ্ছে আমাদের একটু দেখতে হবে ভালো করে। হ্যাঁ, এই জিনিসটা আমাদের একটু সবাই ভালো করে দেখতে হবে। এখানে আমাদের অনেকগুলো সূত্র আছে, লজিক্যাল ইকুইভ্যালেন্সের অনেকগুলো সূত্র আছে। ঠিক আছে, সূত্রগুলো আমরা আগেও দেখেছি আর অনেকগুলো অনেক ইজি, আমরা জাস্ট একটু রিভিশন দিয়ে ফেলি জিনিসগুলো। ফার্স্ট একটা হচ্ছে আমাদের ডবল নেগেশন। দেখেন ডবল নেগেশন এই জিনিসটার কাজ কি আসলে? আমার যদি একটা প্রপোজিশন থাকে, আমি যদি তার একবার নট করি তারপর আবার নট করি তাহলে আমার কি হবে? আগের সেন্টেন্সটাই চলে আসবে না? ভেবে দেখেন ব্যাপারটা। আমার যদি একটা প্রপোজিশন থাকে, ওটা যদি আমি একবার নেগেশন করি তারপরে আরেকবার নেগেশন করি তাহলে আমার আগের ফরম্যাটে চলে আসবে না? জি স্যার। আমার আছে টুডে ইজ ফ্রাইডে, আমি একবার নেগেশন করলাম, কি আসলো? টুডে ইজ নট ফ্রাইডে। আবার যদি নেগেশন করি তাহলে কি আসবে? টুডে ইজ ফ্রাইডে চলে আসবে না? হ্যাঁ স্যার। এই জিনিসটাই আসলে আমার কিন্তু এখানে লিখে আছে যে আমি যদি একটা প্রপোজিশনে দুইবার নেগেশন করি, এখানে একবার নেগেশন দুইবার ডবল নেগেশন, সেই জিনিসটা যে অরিজিনাল ইসের সাথে প্রপোজিশনের সাথে ইকুইভ্যালেন্ট। বুঝতে পারছি আমরা জিনিসটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তার পরেরটা তাহলে আমরা দেখি। পরেরটা কি বলা হচ্ছে যে আমার যদি একটা প্রপোজিশন থাকে পি, এটার সাথে আমি যদি তারই আবার অর অপারেশন করি বা এন্ড অপারেশন করি তাহলে আমার সেম জিনিসটাই থাকে। এর মানে হচ্ছে যে আমি যদি মনে করেন আমার পি, আমার যদি একটা ভ্যারিয়েবল থাকে তাহলে আমি যদি ট্রুথ টেবিল বানাতে চাই কয়টা রো হবে? দুইটা। দুইটা রো হবে। হ্যাঁ, 0 আর 1, 0 আর 1। আবার আরেকটা পি এর জন্য কি হবে আমার? 0 আর 1। এদের মাঝে আমি যদি অর অপারেশন করি 0 1, আর আরেকটা পি এর ক্ষেত্রে 0 1, অর অপারেশন করলে আমার আউটপুটটা আবার 0 1 এ আসবে না? জি স্যার। ঠিক আছে, আমাদের যতগুলো পি থাকুক না কেন, আমার যদি একটা সেন্টেন্সে অনেকগুলো পি থাকে, এন্ড অপারেশন দিয়ে বা অর অপারেশন দিয়ে আমি সবগুলোকে নিয়ে শুধুমাত্র একটা পি লিখতে পারি, শুধুমাত্র একটা পি লিখতে পারি। এই জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি? আমার একটু বুঝাতে বলে ভালো স্যার হতো। আরেকটু বুঝাই দেন। আচ্ছা, দেখেন আমি যেটা বললাম যে আমাদের যদি অনেকগুলো পি থাকে, হ্যাঁ অনেকগুলো পি, পি কি আমার প্রপোজিশন, অনেকগুলো পি যদি একটা সেন্টেন্সে থাকে এন্ড অপারেশন দিয়ে বা অর অপারেশন দিয়ে আমরা সবগুলোকে মিলে একটা পি লিখতে পারি।
কেন? কারণ আমার পি এর সাথে পি এর এন্ড অপারেশন বা অর অপারেশন যেটাই করি না কেন, আমার পি থাকে, আমার আসলে ভ্যালুগুলো চেঞ্জ হয় না। যদি ই না হয় তাহলে একটু দেখি, আমরা আমরা এখানে যাই, এখানে দেখেন আমার আছে পি। আমি যদি এটাকে একটু এডিট করি, আমার যদি এটাও থাকে পি, আমার এটাও যদি পি হয় 1 0 হয়, তাহলে আমার এন্ড অপারেশন করলে কি হবে? এন্ড আর অর অপারেশন করলে কি হবে? 1 0 আর আবার 1 0 থাকবে না? জি স্যার জি স্যার। এন্ড করি বা অর করি, আমাদের আউটপুট কিন্তু 1 0 থাকে। আর 1 0 কি? আমার পি এ যেটা ছিল তাই না? So আমার আউটপুটটা যে পি এর ইকুইভ্যালেন্ট আমরা বলতে পারি না? জি স্যার জি স্যার। হ্যাঁ স্যার পারি। আচ্ছা, এই জন্যই বলা হচ্ছে আমার যতগুলোই পি থাকুক আর তাদের মধ্যে এন্ড অর অপারেশন হোক, আমরা আসলে পিটাই ঘুরে পাবো। আচ্ছা, এখন কি বুঝতে পারছি এই জিনিসটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, তারপরটা চলে যায় আইডেন্টিটি আর ডমিনেশন। হ্যাঁ, আইডেন্টিটি এন্ড ডমিনেশন এই জিনিসটা অনেক মজার এবং অনেক কাজে দেয়। আমরা যে যে জন্য এই সূত্রগুলো আসলে শিখছি, এই জন্য এই জিনিসগুলো অনেক কাজে দেয়। তো এই জিনিসটা আমরা একটু দেখি। এটা হচ্ছে, আমি যদি পি এর সাথে ফলস, মানে হচ্ছে ফলস কি, জিরো, জিরো গুলোর সাথে অর অপারেশন করি, তাহলে আমার পি এর কোনো চেঞ্জ হবে না। পি এর কোনো চেঞ্জ হবে না। কেন হবে না? আপনি চিন্তা করেন, অর অপারেশনটা মেইনলি কি, একটা যোগ বোঝায় না? অর অপারেশন কি যোগ বোঝায়, এন্ড অপারেশনকে নরমালি গুণ বোঝায়। আমি যদি জিরো দিয়ে যোগ করি, আমার কিছু চেঞ্জ হবে? না স্যার। না আমার স্যার। আর ট্রু বলতে ওয়ান বোঝায়, আমরা ওয়ান দিয়ে কোনো কিছু যদি গুণ করি তাহলে কি কিছু চেঞ্জ হবে? জি না না স্যার হবে না। ঠিক আছে, আপনি যদি ট্রুথ টেবিলেও করে দেখেন, পি এর ভ্যালু কি, 0 1, আর যদি ফলস হয় তাহলে দুটাই হবে আমার 0 0, 0 1 0 0। তাদের মাঝে যদি অর অপারেশন করেন, তাহলে আমাদের আউটপুট 0 1ই আসে, যেটা হচ্ছে আমার পি এর ইকুইভ্যালেন্ট। আইডেন্টিটির ব্যাপারটা বুঝতে পেরেছি আমরা? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ডমিনেশনের ব্যাপারটা দেখি। আবার যদি আপনি চিন্তা করেন, আমি যদি এই যে পি এর সাথে ট্রু এটার অর অপারেশন করি, আমার সবগুলো ভ্যালু কিন্তু ট্রু হয়ে যাবে। কেন ট্রু হয়ে যাবে? কারণ মনে করেন, আমরা যদি এখানে যাই, এই যে এটাতে পি এর ক্ষেত্রে আমার কি আছে 1 0, আর এটা যদি আমার ট্রু হতো, ট্রু হওয়া মানে কি, দুইটাই আমার 1 হয়ে যেত, দুইটাই অন হয়ে যেত, তাই না? আর অর অপারেশন কি হয়, অর অপারেশন যদি একটাই অন হয় তাহলে আমাদের আউটপুট অন হয়ে যায় না? জি স্যার। তাই আমার যদি কোনো এক জায়গায় ইনপুট হিসেবে ট্রু থাকে, ইনপুট হিসেবে ট্রু থাকে, তার সাথে অর অপারেশন করি, আমাদের টোটাল আউটপুটটা ট্রু হয়ে যায়। শুরু হয়ে যাবে। আর আমরা যদি ফলস এর সাথে এন্ড অপারেশন করি, আমাদের আউটপুটটা ফলস হয়ে যাবে। ফলস হয়ে যাবে। কেন ফলস হয়ে যাবে? এন্ড অপারেশনের মানে কি, যে দুই সাইডে অ্যাটলিস্ট, দুই সাইডে অ্যাটলিস্ট না, সরি, দুই সাইডেই আমার 1 থাকতে হবে, দুই সাইডেই আমার জি ট্রু স্যার। থাকতে হবে, তাহলে আমার আউটপুটটা ট্রু হবে। কিন্তু আমার এক সাইডে আমি বলে দিচ্ছি যে সবগুলো আমার ফলস, তাই না? এন্ড করার সময় পি এন্ড ফলস বলেই দিচ্ছি, একটা ইনপুট আমার সবগুলোই ফলস, তাহলে আমার আউটপুটটাও আসলে ফলস হবে। আমরা কি এই চারটা বুঝতে পেরেছি? এই চারটা কিন্তু অনেক ইজি, হ্যাঁ, অনেক সহজ এবং ইজি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আপনাদের যদি এগুলো নিয়ে কোনোটা নিয়ে সন্দেহ থাকে, আপনি কি করবেন, ট্রুথ টেবিল আকারে চেক করে নেবেন। তারপরেও যদি আপনাদের না মিলে, তখন আমাকে জানাবেন নেক্সট ক্লাসে, আমি তখন ট্রুথ টেবিলে সবগুলো দেখাই দেবো। আচ্ছা, সেটি গেল। বাকিটি যেটি আছে আমাদের কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ, ডিস্ট্রিবিউটিভ আর ডিমর্গান, এই জিনিসগুলো আপনারা আগেই দেখেছেন, তা আমি আরেকবার দেখাই দিই, এবং এগুলো অনেক ইজি। কমিউটেটিভটা কি, আমার যদি পি অর কিউ থাকে, এটাকে আমরা চাইলেই কিউ অর পি লিখতে পারি। মানে জাস্ট হচ্ছে পি আগে লিখেছিল, আমি এখন কিউ কে আগে লিখছি, আর কিছু না। দেখেন, পি অর কিউ, কিউ অর পি, এই জিনিস করলে আমাদের আসলে আউটপুটে কোনো চেঞ্জ হয় না। বুঝতে পারছি জিনিসটা আমরা? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, অ্যাসোসিয়েটিভেরটা দেখি আমরা। অ্যাসোসিয়েটিভেরটা কি হচ্ছে, আমাদের দেখেন পি অর কিউ, এটা একটা ব্র্যাকেটের মধ্যে আছে, আর বাইরে আবার অর, মানে দুটাই কিন্তু সেম সাইন হবে। অ্যাসোসিয়েটিভ আর ডিস্ট্রিবিউটিভের ক্ষেত্রে আমাদের নর্মালি তিনটা ই থাকে, ভ্যারিয়েবল থাকে, এবং দুইটা লজিক্যাল অপারেটর থাকে। দেখেন অ্যাসোসিয়েটিভের ক্ষেত্রে অপারেটর গুলো সেম হয়, দুইটাই অর অথবা দুইটাই অ্যান্ড।
তো দেখেন দুইটাই যখন অর থাকে, এর মানে হচ্ছে আমার পি অর কিউ অর আর, এই তিনটা আমি যে কোনো দুইটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি। আমি চাইলে পি অর কিউ কে ব্র্যাকেটে রাখতে পারি, আবার চাইলে পি অর আর কেও একটা ব্র্যাকেটে রাখতে পারি, কিউ কে বাইরে রাখতে পারি, অথবা কিউ অর আর কে একটা ব্র্যাকেটে রাখতে পারি, পি কে বাইরে রাখতে পারি। বুঝতে পারছি? আমাদের সাইন গুলো, আমাদের তিনটা ইসের মাঝে যদি সাইন গুলো সেম হয়, তাহলে আমরা যে কোনো দুইটাকে ব্র্যাকেটের মধ্যে আসলে রাখতে পারি। বুঝতে পারছি। ঠিক আছে? ডিস্ট্রিবিউটিভ এটা একটু জাস্ট হচ্ছে আলাদা, এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটাই আমাদের সবার ভুল হয়। দেখি আমরা এখানে দেখেন আমাদের সাইন হয় দুইটা, ডিস্ট্রিবিউটিভ ক্ষেত্রে আমাদের ভ্যারিয়েবল থেকে তিনটা, সাইন হয়ে থাকে দুইটা। দেখেন পি অর কিউ অ্যান্ড আর, এই যে কিউ অ্যান্ড আর এটা আছে আমাদের ব্র্যাকেটের মধ্যে। এটাকে যদি আমরা ডিস্ট্রিবিউটিভ করতে চাই, ডিস্ট্রিবিউটিভ মানে কি, আমি ডিস্ট্রিবিউট করে দেবো বাইরে যেটা আছে এটার সাথে ব্র্যাকেটের মধ্যে যে দুইটা আছে ওই দুইটাকে ডিস্ট্রিবিউট করে দেবো। তো দেখেন কিভাবে করব, আমরা পি, এই যে অর, এই অর অপারেশনটা কার সাথে, কিউ অ্যান্ড আর দুটার সাথেই না, আমরা দুটার সাথে এভাবে আলাদা আলাদা ভাবে এখন লিখবো। পি অর কিউ লিখলাম, আবার আর এর সাথে পি অর আর, এবং মাঝে এই যে তাদের মাঝে যে সাইনটা ছিল এই সাইনটা বসে যাবে। তাদের মাঝে কি সাইন ছিল, অ্যান্ড, আমরা এখানেও অ্যান্ড দিয়ে দেব। দেখেন বাইরে কি ছিল, পি অর, পি অর এই টোটালে ছিল ব্র্যাকেটের সাথে, আমরা এখন যখন আলাদা করে লিখবো প্রত্যেকের সাথে আলাদা করে লিখবো, পি অর কিউ অ্যান্ড পি অর আর। বুঝতে পারছি স্যার। ঠিক আছে? এটা রিভার্স করলে আবার সেম, আমার যদি পি অ্যান্ড থাকে আর দুটার মাঝে অর থাকে, তাহলে পি অ্যান্ড কিউ হবে একবার, বাইরে হবে আমার অর, তারপরে পি অ্যান্ড আর হবে। বন্টন সূত্র। হ্যাঁ, এগুলো একই সূত্র, আমরা যেগুলো আইসিটি তে শিখেছি এখন শিখছি, সব সময় এই সূত্রগুলো কিন্তু সেম, এবং এই সূত্রগুলো সব জায়গাতেই লাগে। আচ্ছা, তারপরে আসে কি ডিমর্গান। ডিমর্গানটা আপনারা আগে দেখেছেন আমার বিশ্বাস, তা আমি রিপিট করি। ডিমর্গানটা ইউজ করা হয়ে থাকে আমরা যখন একটা কমপ্লেক্স বা কম্পোজিট স্টেটমেন্ট থাকে তার নেগেশন করার সময়। ঠিক আছে, আমরা ফার্স্টে কি দেখেছিলাম, একটা সিম্পল স্টেটমেন্টের নেগেশন কিভাবে করতে হয়, তাই না? টুডে ইজ ফ্রাইডে, টুডে ইজ নট ফ্রাইডে। কিন্তু আমার যদি কমপ্লেক্স থাকে, মানে অ্যান্ড দিয়ে বা অর দিয়ে অনেকগুলো একসাথে সেন্টেন্স থাকে, ওটাকে কিভাবে নেগেশন করতে হয় এই জিনিসটা আমরা দেখিনি, আমরা এই যে ডিমর্গান দিয়ে আসলে করতে পারি জিনিসটা। দেখেন আমরা যদি পি অর কিউ এই জিনিসটা নেগেশন করতে হয়, আমরা কি করতে পারি, পি অর কিউ পুরোটার উপরেই এই যে নেগেশন সাইনটা দিতে পারি। এবং এটাকে যদি আমরা ভেঙে লিখতে চাই, আমরা কিভাবে লিখবো, পি এর জন্য নেগেশন করব, আর এই যে সাইনটা থাকবে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, ব্র্যাকেটের মধ্যে যদি অর থাকে বাইরে এসে সেটা অ্যান্ড হয়ে যাবে, এবং কিউ এর জন্য আবার নট। আমার যদি ব্র্যাকেটের মধ্যে অ্যান্ড থাকে বাইরে এসে সেটা অর হয়ে যাবে, এবং প্রত্যেকটার সাথে আলাদা আলাদা ভাবে নেগেশন অ্যাড হয়ে যাবে। ডিমর্গানটা কি বুঝতে পেরেছি আমরা? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এই জিনিসটা আমরা আস্তে আস্তে সামনে হয়তো ট্রুথ টেবিলেও দেখতে পারি। তারপরে আসে এই যে নিচের পাঁচটা, এই পাঁচটা হচ্ছে নতুন নতুন বলা যায়, এবং এই পাঁচটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, পাঁচটাই আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। ফার্স্টের দুইটা খেয়াল করি, ফার্স্টের দুইটা আমরা আগেও দেখেছি, আমরা যদি এটা ট্রুথ টেবিল তৈরি আছে এখান থেকে দেখে আসি। আমার কি আছে এখানে, পি আছে এবং নট পি আছে, পি আছে এবং নট পি আছে। এদের মাঝে যদি অ্যান্ড অপারেশন করি, সরি ফার্স্টে যদি অর অপারেশন করি, তাহলে দেখেন কি আসে, 1 0 1 এবং 0 1 1, দুটোই আমার ট্রু চলে আসে, দুটোই আমার ট্রু চলে আসে। আর যদি অ্যান্ড অপারেশন করি কি আসবে, 1 0 এর জন্য আমার False 0 আসবে। আসবে, 0 1 এর জন্য আমার 0 আসবে বা ফলস আসবে, দুটাই ফলস চলে আসবে। দুটাই যখন ট্রু চলে আসে সেটাকে আমরা টটোলজি বলতে পারি, এবং পুরোটার জন্য আমরা টি লিখতে পারি, এবং দুটাই যখন 0 বা ফলস চলে আসে পুরোটার জন্য আমরা ফলস লিখতে পারি। এই জিনিসটা আমাদের অনেক কাজে দেয়। এই যে দেখেন পি অর নট পি পুরোটার জন্য আমরা ট্রুথ লিখে দিতে পারি, পি অ্যান্ড নট পি পুরোটার জন্য আমরা ফলস লিখে দিতে পারি। ঠিক আছে, পরেরটা দেখি আমরা, এই জিনিসটা আমরা দেখিনি এখনো, এই জিনিসটা আমরা সামনে দেখবো, কিন্তু এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে ভালো করে। হ্যাঁ, এই জিনিসটা অনেক কাজ দেয়। সেটা হলো যে পি ইমপ্লাইজ কিউ,
এটাকে আমরা চাইলেই নট পি অর কিউ দিয়ে রিপ্লেস করতে পারি। এটাকে আমরা চাইলেই নট পি অর কিউ দিয়ে রিপ্লেস করতে পারি, কারণ এই দুজনের ট্রুথ টেবিলটা আসলে সেম আসে। এই দুজনের ট্রুথ টেবিলটা সেম আসে। স্যার এটা আরেকবার একটু বোঝান। এই যে পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ ছিল আমাদের কি? এটা আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট না? জি স্যার। কন্ডিশনাল স্টেটমেন্ট। এটাকে যখন আমরা ভেঙে লিখতে চাই, আমরা যখন এটা নিয়ে কাজ করতে চাইবো, আমরা আসলে ইমপ্লাইজ এই জিনিসটা, এই সাইনটা আর রাখবো না, এটাকে আমরা এন্ড আর অরে কনভার্ট করতে চাইবো। এই জন্যই আসলে আমরা এটাকে কি করি, নট পি অর কিউ এটা দ্বারা রিপ্লেস করি, কারণ দুইটারই আমাদের ট্রুথ টেবিলটা আসলে সেম আসে। ঠিক আছে? এবং সামনে যে আমরা দেখবো এই জিনিসটা আমাদের এক্সারসাইজেও আছে, যে যে এটা আর এটা আমাদের ট্রুথ টেবিল কিভাবে সেম আসে। ঠিক আছে? পরেরটা দেখি, পরেরটা ছিল বাই কন্ডিশনাল, আর একটা ছিল কন্ডিশনাল, পরেরটা ছিল বাই কন্ডিশনাল। বাই কন্ডিশনাল পড়ার সময় এই জিনিসটা দেখাইছিলাম। দেখেন, পি ইমপ্লাইজ কিউ এন্ড কিউ ইমপ্লাইজ পি। এই জিনিসটা আসলে বলতে কি বোঝায়? একবার হচ্ছে পি আমার কন্ডিশন, কিউ কনক্লুশন, আরেকবার কিউ হচ্ছে আমার কন্ডিশন, পি হচ্ছে আমার কনক্লুশন। এটাই বোঝায় না? জি স্যার। এইটার মধ্যে এন্ড অপারেশন আছে, তা এটাকে আমরা কি বলতে পারি? বাই কন্ডিশনাল দিয়ে আসলে রিপ্লেস করতে পারি। তার মানে হচ্ছে আমাদের যদি বাই কন্ডিশনাল থাকে কোথাও, এটাকে আমরা এটা দ্বারাও রিপ্লেস করতে পারি। ঠিক আছে? আর লাস্টেরটা হচ্ছে অ্যাবজর্পশন। এটা হচ্ছে আরো একটু অ্যাডভান্স সেটা হলো, আমার যদি পি এর সাথে, দেখেন, পি অর আবার পি এর সাথে একটা এন্ড অপারেশনে কিছু থাকে, এটাকে আমরা চাইলে সরাসরি পি দ্বারা রিপ্লেস করতে পারি। পি অর পি অ্যান্ড সামথিং এরকম যদি কিছু থাকে, এটাকে আমরা পি দ্বারা রিপ্লেস করতে পারি। অথবা আমরা যদি পি অ্যান্ড পি অর সামথিং এরকমও কিছু থাকে, এটাকে আমরা সরাসরি পি দ্বারা রিপ্লেস করতে পারি। এটা যদি কখনো আমাদের এক্সাম্পলে আসে, আমি জিনিসটা এক্সাম্পল দিয়ে দেখাই মানে দেবো। স্যার পুরাটাই পি হয়ে যাবে। হ্যাঁ, পুরোটাই পি হয়ে যাবে। এটার যে ট্রুথ টেবিল আসবে আর পি এর যে ট্রুথ টেবিল, এটা সেম হবে। ওকে স্যার। ঠিক আছে? ঠিক আছে, তো আমাদের যে প্রথম দিককার জিনিসগুলো, এগুলো আমরা আগে থেকে তো দেখেছি একবার হলেও, সবাই এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখবেন। আর লাস্টের যে 4টা 5টা আছে, এই 5টা একটু ভালোভাবে আমাদের মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে? ডিমর্গানেরটা এবং এগুলো ভালোভাবে কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। আমরা এটা দিয়ে একটা প্রবলেম সলভ করি। ঠিক আছে? এটা দিয়ে একটা প্রবলেম সলভ করি, দিয়ে আমরা আজকে এটা শেষ করে দিই। আচ্ছা, দেখেন আমাদের কি বলা হয়েছে, পি অ্যান্ড কিউ ইমপ্লাইজ পি ইজ এ টটোলজি। এই জিনিসটা আমাদের দেখাতে বলেছে, পি অ্যান্ড কিউ ইমপ্লাইজ পি। আচ্ছা, টটোলজি বলতে আসলে কি বোঝায়? দুটোই ট্রু। ট্রু হবে। সবগুলা দুটোই। true হবে। এই যে পুরোটা যখন আমি ট্রুথ টেবিলটা বের করবো, তখন আমার সবগুলো ইসে ট্রু থাকবে, তাই না? আচ্ছা, এটাকে আমরা আলাদাভাবে কি বলতে পারি, যে পি অ্যান্ড কিউ ইমপ্লাইজ পি ইজ লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু ট্রু। True. ঠিক আছে? টটোলজি মানে হচ্ছে ট্রু। তো আমার কাজ হচ্ছে এই জিনিসটা প্রুফ করা। এই জিনিসটাকে আমি ভেঙে ভেঙে, আমি হয়তো ট্রুথ টেবিল ছাড়া আমি হচ্ছে এই যে লজিক্যাল ইকুয়েশনের সূত্রগুলো ইউজ করে এখন প্রুফ করব যে এই জিনিসটা আসলে ট্রু আসে। সবাই জিনিসটা একটু ভালো করে আমরা খেয়াল করি, কারণ এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখেন আমাদের কি আছে, পি অ্যান্ড কিউ ইমপ্লাইজ পি। আমাকে ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে ইমপ্লাইজটা সরাই ফেলতে হবে। হ্যাঁ, ইমপ্লাইজটা সরাই ফেলতে হবে। ইমপ্লাইজ সরাই ফেলে অ্যান্ড অর নট এই 3টা জিনিসের মধ্যে সীমাবদ্ধ করতে হবে। কিভাবে করতে পারি আমরা? আমরা একটা নতুন জিনিস দেখলাম, এই যে দেখেন, পি ইমপ্লাইজ কিউ কে আমরা কি করতে পারি, নট পি অর কিউ এভাবে চেঞ্জ করে ফেলতে পারি, নট পি অর কিউ। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই পুরোটাই আমার পি না, এই পুরোটাই আমার পি আর এটা আমার কিউ, আমাদের এই সূত্র অনুযায়ী। খেয়াল করেন আবার, এই জি যে স্যার। লেফট সাইড একটা পুরোটাই আমার কন্ডিশন এবং রাইট সাইড একটা আমার কনক্লুশন। তো কি হবে আমার, নট ব্র্যাকেটের মধ্যে পি অ্যান্ড কিউ, আর এই যে ইমপ্লাইসের জন্য কি হবে, অর আবার কিউ। কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে দেখেন ইমপ্লিকেশনটা সরাই ফেললাম। এটা কিভাবে সরাই ফেলছি সবাই বুঝতে পারছি আমরা? জি স্যার, বাট পাশে কি এগুলো লিখে দেওয়া লাগবে পরীক্ষার সময়? হ্যাঁ, আমাদের জিনিসগুলো লিখে দিতে হবে। ঠিক আছে? আমি এক্সারসাইজ গুলো দিয়েছি, এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করতে আরেকবার করতে। স্যার বুঝিয়ে দিলে ভালো হবে। আচ্ছা, সমস্যা নেই, আমি দেখাই দিচ্ছি আরেকবার।
এই যে দেখেন আমরা কি বললাম, এই জিনিসটা আমাদের বললাম তো মুখস্থ করতে হবে আগে থেকে, যে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা ইমপ্লিকেশনটা কিভাবে সরাতে পারি, ইমপ্লিকেশন সরায় কিভাবে নট এবং অর এর মধ্যে নিয়ে চলে আসতে পারি। পি ইমপ্লাইজ কিউ থাকলে ওটাকে আমরা লিখতে পারি কি, নট পি অর কিউ, নট পি অর কিউ। তো আমরা যদি এরকম থাকি, এটাও তো আমাদের একটা ইমপ্লিকেশনের সেন্টেন্স, তাই না? এটাকে আমরা কি করতে পারি, পি এন্ড কিউ, এটাকে আমরা ধরবো কন্ডিশন, ইমপ্লাইজ, পরের পিটা হচ্ছে আমাদের কনক্লুশন। তাহলে এটার জন্য কি হবে, নট ব্র্যাকেটের মধ্যে হবে কি পি এন্ড কিউ, আর ইমপ্লাই সরে হয়ে যাবে কি অর, আবার হবে পি। এই জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি? জি স্যার, জি স্যার। বুঝতে পারছি। আচ্ছা, আমার এখন এটা চলে আসলো, আমার টার্গেটটা কি দেখেন তো, আমার টার্গেট হচ্ছে ট্রু বের করা। হ্যাঁ, আমার টার্গেট হচ্ছে ট্রু বের করা। ট্রু কিভাবে পেতে পারি এই জিনিসটা আমাদের বুঝতে হবে। দেখেন আমাদের সূত্রগুলো, আমাদের যতগুলো সূত্র ছিল, কখন কখন ট্রু আসে, কখন কখন ট্রু আসে। এই যে ডমিনেন্সের ক্ষেত্রে একবার ট্রু আসে না, আমি কোনো কিছুর সাথে যদি ট্রু এর অর অপারেশন করি তাহলে আমার ট্রু আসে, এটা একটা। আরেকটা কখন, আমি যখন কোনো একটা প্রপোজিশনের সাথে তার নেগেশনের অর অপারেশন করি তখন আমাদের ট্রু আসে। এই দুইটা কেসে আমাদের কিন্তু ট্রু আসে। তাহলে আমাদের কাজ হবে যে আমরা জিনিসটাকে এভাবে করব, ভেঙে ভেঙে লিখবো, যেন আমরা এই দুইটার দিকে আগাতে পারি। তো দেখেন আমরা এখানে দেখেন আমার কি আছে, দুইটা পি আছে না, একটা ব্র্যাকেটের মধ্যে পি আছে, একটা বাইরে পি আছে। এই দুইটাকে আমাদের একসাথে নিয়ে আসতে হবে, এই দুটাকে একসাথে নিয়ে আসতে হবে। দেখেন এটা কি আছে আমার, পি এন্ড কিউ, ব্র্যাকেটের উপরে আছে আমার নেগেশন। তাহলে এটাকে আমরা ডি মর্গান দিয়ে ভেঙে লিখতে পারি, পারি না? জি স্যার, পারি। হ্যাঁ স্যার পারি। ডি মর্গান দিয়ে ভেঙে লিখলে কি হবে, এই যে দুইটা ভ্যারিয়েবল আছে, দুইটার সাথে আমার নট চলে আসবে, চলে জি দুইটা স্যার। ভ্যারিয়েবলের সাথে নট চলে আসবে এবং সাইনটা চেঞ্জ হয়ে যাবে। জি স্যার। দেখেন কি হয়েছে, নট পি অর নট কিউ, এই জিনিসটা আবার ব্র্যাকেটের মধ্যে রেখেছি আমরা, আর বাইরে আমার অর পি তো আছে। ঠিক আছে, এখন দেখেন কি হয়েছে, এই যে অর সাইন এবং অর সাইন, যদি আমার একটা স্টেটমেন্টে সবগুলো সাইন মিলে যায় তখন আসলে আমরা চাইলেই ব্র্যাকেট গুলো এক্সচেঞ্জ করতে পারি। আমরা এই নট পি এবং এই পি কে একসাথে নিয়ে চলে আসতে পারি। দেখেন এই নট পি এবং এই পি কে একসাথে নিয়ে চলে এসেছি, এবং এই দুটার মধ্যে অর অপারেশন করলে আমার সব সময় ভ্যালু আসে ট্রু। জি স্যার। আর কোনো কিছুর সাথে আমি যদি ট্রু ভ্যালুর সাথে যে কোনো কিছুরই অর অপারেশন করি আমার সেটা ভ্যালু আসে ট্রু হবে। ট্রু হবে। থার্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট একটু এই যে এই ব্র্যাকেট থেকে এগুলো, এই সময় কি সেকেন্ড আর থার্ড লাইনে কি থার্ড ব্র্যাকেট রাখতে হবে? না না, ফার্স্ট ব্র্যাকেটে লিখলেও হবে, সমস্যা নেই। এখানে ব্র্যাকেটে কোনটা ইউজ করবেন এটা ম্যাটার করে না। আমরা কি জিনিসটা বুঝতে পেরেছি কিভাবে সলভ করা হলো? জি স্যার, জি স্যার। সম্পূর্ণ তো সূত্র প্রয়োগ করে সলভ করা হলো এটা না? হ্যাঁ, আমাদের এভাবে বলে দেওয়া থাকবে। হ্যাঁ, আমাদের অনেক সময় এই যে লজিক্যাল ইকুইভ্যালেন্স প্রুফ করতে দেওয়া থাকবে এবং আমাদের বলে দেওয়া থাকবে যে ট্রুথ টেবিল ইউজ করে করো অথবা ট্রুথ টেবিল ছাড়া করো। ট্রুথ টেবিল ছাড়া করো মানেই হচ্ছে এই যে ইকুয়েশন গুলো ইউজ করে করা। এটা কি এগুলো লিখতে হবে, কন্ডিশনাল, ডি মর্গান, এগুলো হ্যাঁ, লিখতে হবে? এগুলো লিখতে হবে। জি স্যার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা নেক্সট ডিসে চলে যাই। এখানে এক্সারসাইজ গুলো আছে, এখানে আরেকটা প্রবলেম আছে, প্রবলেমটা একটু দেখাই দিই, ছোট্ট প্রবলেম। হ্যাঁ, আমরা দেখেছিলাম কি নেগেশন করার ব্যাপারটা, যে আমাদের যদি কম্পোজিট সেন্টেন্সের নেগেশন করা থাকে আমরা ডি মর্গান দিয়ে আসলে কিভাবে করতে পারি। এখানে আমার যদি একটা থাকে, সেন্টেন্স থাকে, জন ইজ রিচ অ্যান্ড হ্যাপি, এটা একটা আমার কম্পোজিট স্টেটমেন্ট না? জি স্যার। জি স্যার। এটা আমার একটা কম্পোজিট স্টেটমেন্ট। জন ইজ রিচ হচ্ছে আমার একটা স্টেটমেন্ট এবং জন ইজ হ্যাপি হচ্ছে আমার আরেকটা স্টেটমেন্ট। তো আমরা যদি একে নর্মালি নেগেশন করতাম কি বলতাম, জন ইজ নট রিচ অ্যান্ড নট হ্যাপি। আমরা যদি নর্মালি চিন্তা করি এভাবেই বলতাম না? জি স্যার। কিন্তু আসলে এই জিনিসটা এভাবে হয় না। আমরা দেখি তাহলে কিভাবে হয়। দেখেন জন ইজ রিচ অ্যান্ড হ্যাপিকে আমরা তাহলে কিভাবে লিখবো, প্রপোজিশন দিয়ে পি এন্ড কিউ। পি অ্যান্ড কিউ। আমরা যদি এটা নেগেশন করতে চাই আমার কি করতে হবে, পুরোটার উপরেই আমার নট দিতে হবে, নট ব্র্যাকেটের মধ্যে পি অ্যান্ড কিউ। ঠিক আছে, এটাকে আমরা যদি ডি মর্গান দিয়ে ভেঙে লিখি তাহলে কি হয় দেখেন, নট পি আমাদের সাইনটা চেঞ্জ হয়ে যায়,
not P and not Q. or এন্ড not থাকে না, আমাদের সাইনটা চেঞ্জ হয়ে যায়, এন্ড yes, থেকে এটা one, অর হয়ে যায়। Sorry, not one P or there not is- Not Z. P or not Q. আমার নট পি অর নট কিউ। এখন এই যে সেন্টেন্সটা আসলো, এটাকে আমরা যদি আবার ইংলিশে কনভার্ট করি তাহলে কি আসে? John is John not is not rich or John is not not happy. rich or John is not happy. আমাদের আসে জন ইজ নট রিচ, অর দেখেন আমাদের এন্ড আসে না, অর আসে জন ইজ নট হ্যাপি। আমরা আগে যেটা হবে ভেবেছিলাম সেই জিনিসটা আসলে আসে না। হ্যাঁ? এটাই হচ্ছে আমাদের কম্পোজিট স্টেটমেন্ট গুলোর নেগেশন করার টেকনিক। ঠিক আছে, যে আমাদের যদি থাকে কম্পোজিট স্টেটমেন্ট থাকে, তাহলে আমরা এটাকে কি করব? ডিমর্গান ইউজ করে আসলে নেগেশন করব। বুঝতে পেরেছি আমরা জিনিসটা? জি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখানে আমাদের অনেকগুলো এক্সারসাইজ কিন্তু দেওয়া আছে না, যে ফার্স্টে দুইটা এক্সারসাইজ হচ্ছে আমার ডিমর্গানের উপরে, পরের এক্সারসাইজ গুলো হচ্ছে আমাদের লজিক্যাল ইকুইভ্যালেন্স। এই দেখেন, এই যে দুইটা আমার যে লজিক্যাল ইকুইভ্যালেন্ট, এটা ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করতে বলেছে। কিভাবে আমরা ট্রুথ টেবিল দিয়ে প্রুফ করতে পারি? এই দুইটাই যদি আমার সেম চলে আসে ট্রুথ টেবিলে, এটাও আমরা ক্যালকুলেট করব, এটাও করব, দুটাই যদি আমার সেম চলে আসে তাহলে আমরা বলতে পারবো তারা হচ্ছে লজিক্যালি ইকুইভ্যালেন্ট। আবার নিচে দেখেন 5 নাম্বার 6 নাম্বার কি বলা আছে? উইদাউট ইউজিং ট্রুথ টেবিল। উইদাউট ইউজিং ট্রুথ টেবিল মানে আমাদের এভাবে স্টেপ বাই স্টেপ ধরে ধরে করতে হবে। আপনি চাইলে লেফট সাইড থেকেও শুরু করতে পারেন, আপনি চাইলে রাইট সাইড থেকেও শুরু করতে পারেন। আমাদের নেক্সট পেজে আরো 10টা এক্সারসাইজ আছে, এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে সূত্রগুলো মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, প্র্যাকটিস করলেই আপনাদের সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে, কোনটা কোন কাজে ইউজ হচ্ছে এটাও বুঝতে পেরেছেন। আমাদের যেহেতু 1 সপ্তাহ টাইম আছে, 1 সপ্তাহের মধ্যে এই জিনিসগুলো প্র্যাকটিস করব, যদি কোথাও সমস্যা হয় আমরা নেক্সট ক্লাসে এই জিনিসটা জানাবো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে স্যার। আমাদের জিনিসটা শেষ। আমাদের জাস্ট এখানে একটা থিওরি আছে যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। আমাদের অ্যাপ্লিকেশনে কি ফার্স্টে আছে হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনটা আমরা দেখলাম কিভাবে ট্রান্সলেট করি আমরা আসলে প্রপোজিশনাল লজিক ইউজ করে। তারপর আছে ইনফারেন্স এবং রিজনিং। এই জিনিসটা নরমালি হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এই জিনিসগুলোতে ইউজ হয়ে থাকে, যে আমরা কিভাবে লজিক ইউজ করে একটার পর একটা ডিসিশন মেক করি। আরেকটা হচ্ছে সার্কিট ডিজাইন করা। আপনারা লজিক গেট পড়ে এসেছেন না আইসিটি পড়ার সময়? জি লজিক স্যার জি স্যার। হ্যাঁ ওই স্যার, করছি। জিনিসগুলো তো ওইগুলো হচ্ছে আমাদের বেসিক, এবং ওই বেসিক গুলো ইউজ করে কিভাবে একটা পুরো সার্কিট বানানো হয়, হ্যাঁ কম্পিউটারের পুরো সার্কিট গুলো বানানো হয়, এই জিনিসগুলো আপনারা দেখবেন। আপনাদের একটা পুরো কোর্সে আছে, কোর্সের নাম হচ্ছে ডিএলডি, ডিজিটাল লজিক এন্ড সার্কিট ডিজাইন, মেবি ডিএলডি কোর্স বলা হয়, আসবে আপনাদের সামনে। তো এগুলোই হচ্ছে নরমালি প্রফেশনাল লজিকের অ্যাপ্লিকেশন। এই যে আমরা 15 পেজ পর্যন্ত আর কি আজকে দেখলাম, আমরা নেক্সট ক্লাস থেকে লিমিটেশন থেকে শুরু করব। এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা বা কোশ্চেন আছে? নো স্যার। স্যার রোল কল